আমেরিকা তাদেরকে ড্রোন দিচ্ছে, তুরস্কও তাদেরকে ড্রোন দিচ্ছে, ইরানও তাদেরকে ড্রোন দিচ্ছে। দিন শেষে বিষয়টা হচ্ছে কে কত অস্ত্র বিক্রি করতে পারছে। পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ হচ্ছে মাত্র 21টা, তবে পাকিস্তানের কিন্তু কোনো রণতরী নেই। একটা প্রশ্ন বারবার ঘুরে আসছে যুদ্ধটা শেষ হওয়ার পরে, যে আসলে ভারত পাকিস্তানের সামরিক শক্তি কার কি রকম। একটা জিনিস আপনাকে কিন্তু এখানে মাথায় রাখতে হবে, হ্যাঁ, জলসীমা কার কতটুকু। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ কাজল ভাই। একটা প্রশ্ন বারবার ঘুরে আসছে যুদ্ধটা শেষ হওয়ার পরে, যে আসলে ভারত পাকিস্তানের সামরিক শক্তি কার কি রকম। আমরা কে এগিয়ে কে পিছনে তর্কে যাব না, বিতর্কে যাচ্ছে কার কাছে কি আছে সেটা নিয়ে। এই বিষয়ে দাদা আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। দাদা, বিভিন্ন দেশের সামরিক বাহিনীর যে ওয়েবসাইট গুলা, এই ওয়েবসাইট গুলা ঘাটে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আপনি তো সবকিছু দিবেন না। এখন ভারতের সামরিক ব্যয় ছিল $86 বিলিয়ন। এর বিপরীতে পাকিস্তানের বাজেট কত ছিল? পাকিস্তানের বাজেট ছিল মাত্র $10 বিলিয়ন। $10 বিলিয়ন কিন্তু অনেক। আমরা মাত্র বলছি এই ইয়েতে কম্পারিজনে যে $86 বিলিয়ন কাছে ইয়ে হচ্ছে $10 বিলিয়ন। এই বছর যে সামরিক খাতে পাকিস্তান বরাদ্দ করেছে তা হচ্ছে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে দ্বিগুণের মতো, প্রায় 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। তাহলে 10 থেকে 30 মানে $20 বিলিয়ন কিন্তু বেড়ে যাবে। এটা যুদ্ধের ইম্প্যাক্ট। এটা হচ্ছে এই যে পেহেলগামের যে যুদ্ধ, এই পেহেলগামের যুদ্ধের কিন্তু ইম্প্যাক্ট এটা। আর এই যুদ্ধের পরেই কিন্তু এই ঘোষণাটা পাকিস্তান দেয়। আচ্ছা, সংখ্যা কেমন দাদা? ভারতের অ্যাক্টিভ সৈন্য হচ্ছে আপনার 14.5 লাখের কিছু বেশি, আর সেই ক্ষেত্রে পাকিস্তানের হচ্ছে 6.5 লাখের কিছু বেশি। বিশ্বদা, এখন যে বিষয়টা ধারাবাহিকভাবে চলে আসে সেটা হচ্ছে দুই দেশে স্থলভাগের শক্তির কি অবস্থা। স্থলভাগের শক্তিতে কিছু জায়গায় ভারত এগিয়ে আছে, কিছু জায়গায় পাকিস্তান এগিয়ে আছে। যেমন ধরেন সেলফ প্রোপেলড আর্টিলারি যেটা, হ্যাঁ, এইটা এবং রকেট লঞ্চার, এই দুইটাতে কিন্তু পাকিস্তান আগে আছে। আচ্ছা, এই কারণ হচ্ছে এটি সম্ভব, কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে ঘুরে ঘুরে মারতে পারেন না। এটা কিন্তু আপনার স্বয়ংক্রিয় অস্ত্র, এইগুলো কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র কিন্তু পাকিস্তান আগে। সেটা হচ্ছে ধরেন যে সেলফ প্রোপেলড আর্টিলারি পাকিস্তানের আছে ধরেন 665, ঠিক আছে, ভারতের কিন্তু অনেক কম, মাত্র 100। তার মানে কি এটা কার্যকারিতা কম নাকি? যে ভারত কার্যকারিতা কম না, মানে ভারত ভারী যানের প্রতি নজর দিছে বেশি। আচ্ছা, ধরেন ভারতের ট্যাঙ্ক হচ্ছে 4201টা, হ্যাঁ, আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে 2627টা। তার মানে বেশি তো, বেশি, হ্যাঁ বেশি, হ্যাঁ, এই তো প্রায় দ্বিগুণ বলতে পারেন, দ্বিগুণের কাছাকাছি আর কি। হ্যাঁ, ভারত দ্বিগুণ। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যদি আমরা সাজুয়াজানে দেখি, হ্যাঁ, পাকিস্তানের সাজুয়াজান হচ্ছে মাত্র 17,516টা, আর এর বিপরীতে ভারতের কিন্তু অনেক বেশি, প্রায় 1.5 লাখ। হ্যাঁ হ্যাঁ, প্রায় 1.5 লাখ, 1,48,594টা, ঠিক আছে। আর এই দিক দিয়ে যদি আপনি মানে টেনে নেওয়ার কামান যদি আপনি দেখেন, হ্যাঁ, টেনে নেওয়ার কামানও কিন্তু কম না। টেনে নেওয়ার কামান হচ্ছে ভারতের হচ্ছে 3,975টা, আর পাকিস্তানের টেনে নেওয়ার কামান হচ্ছে 2,629। এখানে পার্থক্যটা খুব একটা, এইখানে পার্থক্যটা কম। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি বলি যে পূর্বের যে যুদ্ধগুলা হয়েছে এবং আধুনিক যুদ্ধগুলোতে আপনার নৌবাহিনী, নেভেল যারা আমরা বলি, এটার কিন্তু ভূমিকা অতুলনীয়, অসাধারণ। মানে আপনার যা নৌবাহিনী যত শক্তিশালী, সে বিশ্ব সেভাবে শাসন করে, সেটা বাণিজ্য হোক, যুদ্ধক্ষেত্রেও। এক্স্যাক্টলি। এখন এই ক্ষেত্রের অবস্থাটা বলেন না। এখন যদি নৌবাহিনী যদি বলি, হ্যাঁ, তো জাহাজের ক্যাটাগরি মূলত হচ্ছে ধরেন যে ডিপেন্ড করে হচ্ছে 5টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে রণতরী, একটা হচ্ছে ডেস্ট্রয়ার, একটা হচ্ছে সাবমেরিন, একটা হচ্ছে ফ্রিগেট, আর একটা হচ্ছে করভেট। হ্যাঁ, এই 5 ধরনের জাহাজ আপনি ধরতে পারেন এর মধ্যে, যেটা স্পাই, ওই তো করভেট। তো এইখানে যদি আপনি ইয়ে করেন, তো ভারতের যদি আপনি হিসাবটা তাহলে দেখি, তাহলে ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ কতগুলা? ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ হচ্ছে 293টার মধ্যে রণতরী আছে মাত্র 2টা, যদিও পাকিস্তানের একটাও নাই। তো তবে পাকিস্তানের নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ কত? পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ হচ্ছে মাত্র 21টা, তবে পাকিস্তানের কিন্তু কোনো রণতরী নেই। হ্যাঁ, পাকিস্তানের কোনো রণতরীও নাই, ইভেন ডেস্ট্রয়ারও নাই। ভারতের ডেস্ট্রয়ার আছে 13টা, যে পাকিস্তানের 9টা ফ্রিগেট আছে। পাকিস্তানের 9টা ফ্রিগেট আছে, তো সেই ক্ষেত্রে ভারতে কিন্তু ফ্রিগেট আছে 14টা। হ্যাঁ, ভারত, হ্যাঁ হ্যাঁ।
তো পাকিস্তানের 8টা সাবমেরিন আছে, ভারতেরও সাবমেরিন আছে। ভারতের সাবমেরিন সংখ্যা মোটা সাবমেরিন হচ্ছে 18টা, মানে 10টা বেশ, হ্যাঁ 10টার বেশ, হ্যাঁ। তো এই দিক দিয়ে হচ্ছে একই জিনিস। ভারতের সাবমেরিনের কার্ভেট সংখ্যা কিন্তু সেম। করভেট হচ্ছে ভারতের করভেট হচ্ছে 18টা, আর মানে অর্ধেক পাকিস্তানের হচ্ছে করভেট 9টা। আর হচ্ছে যে ধরেন যে টহল জাহাজ, হ্যাঁ ভারতের টহল জাহাজ আছে 135টা। আচ্ছা দর্শক, এবার আর ভারতের কিন্তু পাকিস্তানের টহল জাহাজ হচ্ছে 69। এটা হচ্ছে যে যদি আমরা পরিসংখ্যান বলি তাহলে পরিসংখ্যান। তবে একটা জিনিস আপনাকে কিন্তু এখানে মাথায় রাখতে হবে, হ্যাঁ জলসীমা কার কতটুকু। আপনার নৌবাহিনীর বিচরণ করতে পারে, আপনার যে নৌবাহিনীর বিচরণ, আপনার জলসীমা যত বড় হবে তার উপরেই তো আপনার বিচরণ। ভারতের জলসীমা সেই হচ্ছে আন্দামান সাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত, আর পাকিস্তানের জলসীমা কিন্তু ডিপেন্ড করে শুধু আরব সাগর। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের জলসীমা বেশি কম, অনেক কম, মানে কি অনেক অনেক গুণ কম। আধুনিক যুদ্ধে আকাশপথটা খুবই ইম্পর্টেন্ট, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আমরা বিগত দিনের যে যুদ্ধগুলো দেখছি, ইউক্রেন এবং রাশিয়া, বেশিরভাগ আকাশে হচ্ছে। ইরানের যেটা হলো আমরাও দেখলাম আকাশপথে হলো, এবং ভারত পাকিস্তান সর্বশেষ প্যারাগ্রাম এটাও আকাশপথে ম্যাক্সিমাম হয়েছে, ডগ ফাইট বলেন যা বলেন। আকাশ শক্তিতে ভারতের কি আছে দেখেন, ভারত বিমান বাহিনীর মূল স্কোয়াড্রন হচ্ছে 31টা, আর পাকিস্তান বিমান বাহিনীর মূল স্কোয়াড্রন হচ্ছে 11টা। এখন যদি দেখেন আপনি, হ্যাঁ মোট বিমান কতগুলো আছে, ভারতের কাছে মোট বিমান আছে 2229টা মোট যুদ্ধ বিমান। এর মধ্যে মানে বিভিন্ন দেশের বিমান আছে এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে তাদের নিজেদেরও আছে, খুব নিজেদের কিছু। ফ্রান্সের আছে, আপনার ফ্রান্সের আছে, রাশিয়ার আছে, ফ্রান্সের আছে, রাশিয়ার আছে, আমেরিকার আছে, কিছু আছে তাদের নিজেদের যেগুলো হচ্ছে, হ্যাঁ এর মধ্যে মানে ভারতে যে এতগুলো বিমান আছে, এছাড়া আপনার যেগুলো আছে যেমন হেলিকপ্টার, এটা ভিন্ন, এটার হিসাবটা আবার ভিন্ন জিনিস। এখন দেখেন যে পাকিস্তানের কাছে বিমান আছে 1399টা মোট যুদ্ধ বিমান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আছে, রাশিয়ার আছে, চীনের আছে এবং সর্বশেষ চীনের আছে। এখন পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান কয়টা আছে, পাকিস্তানের কাছে 418টা যুদ্ধ বিমান আছে, হ্যাঁ এর মধ্যে 90টা আছে বোমারু বিমান। আর ভারতের কাছে যুদ্ধ বিমান আছে 643টা, এর মধ্যে বোমারু বিমান আছে কিন্তু 131টা। ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল তো একটা হচ্ছে কি, এইটা গেল হচ্ছে যে যুদ্ধ বিমান এবং বোমারু বিমান। এছাড়াও কিন্তু আরো কিছু জিনিস আছে, পরিবহন বিমান আছে, প্রশিক্ষণ বিমান আছে, রিফুয়েলিং ট্যাঙ্কার আছে, হ্যাঁ হেলিকপ্টার আছে, আক্রমণাত্মক হেলিকপ্টার আছে। দাদা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যুদ্ধের সবচেয়ে ভয়াবহ এবং ইন্টারেস্টিং দুইটা একসাথে বললাম, কারণ আপনি বুঝে গেছেন আমরা পারমাণবিক শক্তি নিয়ে আলাপ করব, ওয়ারহেড নিয়ে আলাপ করব। এটা সংখ্যাটা আর কার্যকারিতা অবশ্য আপনার এটা সবকিছু বলবো যে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা তথ্য আছে 2024, এই অনুযায়ী কি আছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আপনার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, তাদের যে মানে এই হিসাবগুলো তো তারাই করে, থিঙ্ক ট্যাঙ্কগুলো বের করে। থিঙ্ক ট্যাঙ্কগুলোর তথ্য হিসাবে যে ভারতের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 172টা, আচ্ছা, আর পাকিস্তানের কাছে আছে 170টা। তার মানে নেক টু নেক। শোনেন, পাকিস্তান চীনের সাথে যতই সখ্য থাকুক, হ্যাঁ পাকিস্তানও কিন্তু জানে যে কোনো না কোনো সময়, হ্যাঁ চীনের বিপক্ষে তাকে যেতে হতো। এট দ্য মেন টাইম ভারতও কিন্তু এই জিনিসটা জানে, ভারত সবসময় জানে, এখন দেখে বলা হয়, হ্যাঁ যে এরা যখন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করে, ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কে কত বাড়াতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র যেটা, সেটা কত জানেন? সেটা হচ্ছে 16,000, হ্যাঁ নটিক্যাল মাইল রেঞ্জের। সেটা কোথায়, কাদের? সেই অস্ত্রের মালিকানা কিন্তু রাশিয়া। সেটা হচ্ছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পড়তে লাগবে হচ্ছে আপনার 35 মিনিট। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরপরে চীনের অস্ত্রের রেঞ্জ, তারপরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের রেঞ্জ, হ্যাঁ তারপরে উত্তর কোরিয়ার অস্ত্রের রেঞ্জ, এরপরে আরো আছে ইরান আছে, তারপরে হচ্ছে আপনার তুরস্ক আছে, তারপরে ভারত আছে, পাকিস্তান আছে। তো এই ক্ষেত্রে ভারত পাকিস্তান একটু নিচের দিকে ভারত, বরং তো এদের চেয়ে আরো এগিয়ে, অনেক এগিয়ে হচ্ছে ইরান এবং তুরস্কের চেয়ে ইরান এগিয়ে। তো এই হচ্ছে যে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের যে লক্ষ্যবস্তু, এবং ক্ষেপণাস্ত্র কিন্তু বেশ দেখুন যে দুই দেশই খুব সুন্দর সুন্দর নাম দেয়, ইন্টারেস্টিং নামগুলা। আরেকটা বিষয় আছে, এখন শুধু ক্ষেপণাস্ত্রে কিন্তু শেষ না। দেখেন যুদ্ধ কিন্তু একটা সময় ক্ষেপণাস্ত্র ইয়েতে ছিল, এখন বিষয়টা হচ্ছে কি, এখন মনুষ্যবিহীন অস্ত্রের উপর সবাই ডিপেন্ডেবল। সেটা হচ্ছে কি, ড্রোনের রিজার্ভ সবাই বাড়াচ্ছে, এবং
এই যে ড্রোন একটা কূটনীতি হয়ে উঠছে যে ভারত হচ্ছে যে জাস্ট যে গত নির্বাচনের আগে 28 বিলিয়ন ডলারের ড্রোন কিনলো কার কাছ থেকে? যুক্তরাষ্ট্রের কাছ থেকে, নরেন্দ্র মোদী। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইয়ার মধ্যে যে বিভিন্ন ধরনের ড্রোন, নজরদারি ড্রোন, গুপ্তচর ভিত্তিক ড্রোন বা নির্দিষ্ট বস্তুতে এবং নির্দিষ্ট বস্তুতে সক্ষম আঘাত হানা এবং সেটা নির্ভুল আঘাত হানার জন্য ব্যবহার করা হয় ড্রোন। এইসব ড্রোন কিনেছে এবং আরও হচ্ছে যে $50 বিলিয়ন ড্রোন কেনার একটা ঘোষণা কিন্তু তখন দিয়েছিল 24 সাল, হ্যাঁ। হ্যাঁ, একই রকম কিন্তু পাকিস্তানও। এখন বিষয়টা হচ্ছে কি, ড্রোন কে কার কাছ থেকে কতটুক নিচ্ছে? দুই দেশেই নিজেদের অল্প বিস্তরের ড্রোন প্রযুক্তির আছে, কিন্তু তারপরেও হচ্ছে পাকিস্তান হচ্ছে ইরানের ড্রোনের উপর নির্ভর করে এবং কিছুটা নির্ভর করে হচ্ছে আপনার তুরস্কের ড্রোনের উপর, হ্যাঁ, এবং আমেরিকার ড্রোনের উপর। মজার বিষয় হচ্ছে কি, আমেরিকা তাদেরকে ড্রোন দিচ্ছে, তুরস্কও তাদেরকে ড্রোন দিচ্ছে, ইরানও তাদেরকে ড্রোন দিচ্ছে। দিন শেষে বিষয়টা হচ্ছে কে কত অস্ত্র বিক্রি করতে পারছে। যে পাকিস্তানকে যারা ড্রোন দিচ্ছে তারা কিন্তু হচ্ছে যে ভারতকেও ড্রোন দিচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং ইরান, এই 4 দেশ হচ্ছে ড্রোনের এবং চীন কি অল্প বিস্তারে, কিন্তু মূলত হচ্ছে যে ড্রোনের যে বাজারটা, এই বাজার হচ্ছে এই 5টা দেশের নিয়ন্ত্রণে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে এখন অবস্থান হচ্ছে ইরানের। হ্যাঁ, এরপরে অন্যান্য দেশের অবস্থান। ড্রোনও খুবই নাম করা, আমরা ব্যবহার করতেছি। তা দাদা, এই কথায় আমার মনে হলো যে আবার এই যে আপনি বলতেছেন একই ড্রোন বিভিন্ন দেশে তারা বিক্রি করছে, কারণ আপনি যে পরিমাণ অর্থ দিবেন সে ক্যাপাবিলিটি নিশ্চয়ই এভাবে দিবে। তো সুপ্রিয়া দাস, ওরা শুধু এইটাই জিবি যে তা না, মানে ওরা যে ড্রোন বিক্রি করলে ড্রোনের সাথে তো আরো কিছু দিয়ে অবশ্যই। এখন যেটা হচ্ছে কি, ওদের ড্রোনের কিছু আছে, ওরা কিছু কন্ডিশন দিয়ে দেয় তো, যে এই করা যাবে না। যদি মনে করেন কারো ড্রোন কোনো অঞ্চল থেকে মানে নামায় আনা করেছে, মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর তো ভয় থাকে, ওর জন্য হচ্ছে কিছু কন্ডিশন কিন্তু প্রত্যেক দেশ দিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে বিষয়। সুপ্রিয় দর্শক, আজকে শুক্রবার, আজকে সাপ্তাহিক ছুটির দিন, এজন্য আমরা প্রতিবেশী 2টা দেশের সামরিক সক্ষমতা নিয়ে আলাপ আলোচনা করলাম। যতটুকু পেরেছি আমরা এটা বিবিসি প্রতিবেদন থেকে নিয়েছি এবং আরো যারা রিসার্চ করে সেখান থেকে নিয়েছি, যাতে কংক্রিট একটা ধারণা আপনাদের দিতে পারি। তথ্য এই সামান্য এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা 90% যে তথ্য পেয়েছি সেগুলো বিবিসি এবং অন্যান্য এই বিষয় নিয়ে যারা গবেষণা করে তাদের তথ্য আমরা উপস্থাপন করেছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বিষয় যদি আমাদের এখানে জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।